ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক এস এম চিশতি, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ, চাঁদপুর। সবাইকে বাংলা ক্লাসে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা আমাদের বাংলা ক্লাসে সংযুক্ত রয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের বাংলা শিক্ষণ। আমরা বাংলা ক্লাসের শেষ দিকে চলে আসছি। আমাদের ইউনিট হলো 7। তো আমরা এই ইউনিট মধ্যে রয়েছে বাংলা বিষয়ে যেটা জানবো আমরা, যে বাংলা শ্রেণীকক্ষ পরিচালনা ও শিক্ষকের আত্ম উন্নয়ন। আমরা একজন শিক্ষক হিসেবে কতখানি আত্ম উন্নয়ন করতে পারবো এবং শ্রেণীকক্ষ পরিচালনা কতটা দক্ষতা অর্জন করতে পারি বা করব, সেই বিষয়টা আজকে আমরা এখান থেকে জানবো। তো আজকের এই পাঠ থেকে আমরা যা জানবো একটু সংক্ষেপে জেনে নেই। সেটা হলো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি, এই বিষয় সম্পর্কে আমরা ধারণা নিব। তারপরে বাংলা পাঠদান অনুশীলন কার্যক্রমে শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণে একজন শিক্ষক কতখানি ভূমিকা রাখেন সে বিষয়ে আমরা ধারণা নিব। এরপরে যে বিষয়ে ধারণা নিব, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় আমাদের যে সমস্যা সেই বিষয়ে সমাধানের বিষয়ে জানবো। অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ যে কিছু কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশলগুলি আমরা জানবো আজকের পাঠ থেকে। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের যেই দিকটা বর্জনীয় এবং করণীয়, দুটা বিষয়ে আমরা আজকের এই পাঠ থেকে জেনে নিব। শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বিষয়টাও আজকের পাঠের কিছুটা অংশ রয়েছে, আমরা জানবো। তারপরে একজন শিক্ষক দক্ষতার সহিত ক্লাস পরিচালনা করতে গেলে তিনি ক্লাসে যে মান ভাষা ব্যবহার করতে হয় সেই মান ভাষা সম্পর্কে আমরা ধারণা নিব এবং শ্রেণীতে মান ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন করব। তো আমরা সারসংক্ষেপ জেনে নিলাম সর্বশেষ যে শ্রেণীকক্ষে অভিজ্ঞতা থেকে একজন শিক্ষক কতখানি আত্ম উন্নয়ন করে থাকেন সেই বিষয়টা আমরা আজকের পাঠ থেকে জানবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমরা সারসংক্ষেপ জেনে নিলাম, আজকে আমরা আলোচনায় যাব। আলোচনার শুরুতে আমি বলে রাখি আমাদের আজকের যে নির্ধারিত বিষয় রয়েছে শ্রেণীকক্ষ পরিচালনা ও শিক্ষকের আত্ম উন্নয়ন। তো আমরা শুরুতেই যেই কথাটা বলে রাখছি, আমরা যারা শিক্ষকতায় পেশায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছি সবার একটি কথা সব সময়ই মনে রাখতে হবে, যে শিক্ষণ কার্য পরিচালনায় শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা যদি সঠিক না থাকে তাহলে কখনোই সঠিক পাঠদান বা শিক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা যে বিষয়টা নজর দিব, যে তাই একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, আমরা প্রথমে যদি জেনে নেই যে সেই গুরুত্বপূর্ণটা কি, এবং এর মধ্য থেকে আমরা জেনে নিতে পারি যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি। তো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি এই বিষয়ে আমি এক কথায় বলতে চাই বা সংক্ষেপে বলতে চাই, যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে কি পড়াবেন, কিভাবে পড়াবেন বা কতটুকু পড়াবেন, হ্যাঁ, বা কতক্ষণ ধরে পড়াবেন, এবং এই বোর্ডের ব্যবহার সঠিক পদ্ধতি মেনে বোর্ড ব্যবহার করা। তারপরে এই বিষয়গুলি যে সমন্বয় সাধন করাটাকেই বলে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। তা টোটাল সার্বক্ষণিক বিষয়টা যদি আমরা পর্যবেক্ষণ করে শ্রেণীকক্ষকে নিয়ন্ত্রণ করি সেটার নামই হলো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। তো এই ক্ষেত্রে আমি একজন শিক্ষক হিসাবে শ্রেণীকক্ষ পরিবেশ সৃষ্টিতে আপনার আমার যে নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে কিছু বিষয় আমরা জেনে নিব। যেমন আমরা 1 নম্বরে জানবো শৃঙ্খলার শৃঙ্খলা বজায় রাখা। যে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে শ্রেণীকক্ষে প্রবেশের পর, সেটা হলো শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখা। তারপরে যে বিষয়টা লক্ষ্য রাখবো সেটা হলো সময়ের সঠিক ব্যবহার করা। আমরা সব সময় মনে রাখতে হবে যে আমাদের সময় নির্ধারিত 50 মিনিট থাকে, এই সময়টাকে আমরা সঠিক ব্যবহার করব। তারপরে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, যে এটা আমার নৈতিক দায়িত্ব। শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, সে আসলো কিনা বা কি কারণে আসে না, এই বিষয়গুলি আমাকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে। তবে শিক্ষার্থীদের আসন বিন্যাসের প্রতিও লক্ষ্য রাখতে হবে। একজন শিক্ষক হিসাবে ক্লাসে প্রবেশের পরই শিক্ষার্থীদের আসন বিন্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নজরে আনতে হবে। তারপরে যেটা রয়েছে বোর্ডের ব্যবহার নিশ্চিত করা,
যে অনেকেই আমরা আমাদের অভ্যাস রয়েছে, বোর্ড আছে আমাদের হাতে, চক থাকে অথবা মার্কারি কলম থাকে, আমরা কিন্তু বোর্ড ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে আমাকে বোর্ডের ব্যবহার নিশ্চিত করতে হবে এবং শ্রেণীর কাজ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। যে নৈতিক দায়িত্ব হলো যে আমার ক্লাস শেষে আমি শিক্ষার্থীদেরকে কিছু মূল্যায়নের জন্য আমি ঘুরে ঘুরে দেখব, এইটা হলো নৈতিক দায়িত্ব। তো এই ছাড়া একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে যে কাজটা করতে হবে, ব্যবস্থাপনা শ্রেণী ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমি মনে করি, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। আমরা ক্লাসে প্রবেশের পর একজন শিক্ষার্থীরা যেন পরিবেশ পায় ক্লাস করার, যে বিশেষ করে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্ন তা কতখানি সেই দিকটা আমাদেরকে নজরে রাখতে হয়। এবং শ্রেণীকক্ষ, শিক্ষার্থীদের সাথে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আবার শিক্ষার্থীর শারীরিক ও মানসিক পাঠের জন্য প্রস্তুত আছে কিনা, এই বিষয়গুলি একজন আদর্শ শিক্ষক হিসাবে আমাকে লক্ষ্য রাখতে হবে। আর এটা কিন্তু লক্ষ্য রাখা না, এটা আমার নৈতিক দায়িত্ব। একটা শ্রেণীকক্ষকে যদি আমি ঢেলে সাজাতে পারি, তাহলে কিন্তু আমি সুন্দরভাবে সেই ক্লাসটা পরিচালনা করতে পারবো। অর্থাৎ সুন্দর পরিবেশে পাঠদান করতে হলে একটি পরিকল্পনা নিয়েই ক্লাসে আপনাকে প্রবেশ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আমি ক্লাসে প্রবেশ করার পূর্বেই আমাকে একটা প্রস্তুতি থাকে। এটা আমরা আমাদের পূর্ব ক্লাসে, আমরা গত ক্লাসে সেই বিষয়গুলি বলেছি। তো সেই ক্ষেত্রে যে আপনার যে পরিকল্পনাটা নিলেন, তো এখান থেকে আমরা জেনে নেই যে আমি ক্লাসে প্রবেশ করার পরে শিক্ষার্থীদের সাথে কি কৌশলে তাদের সাথে মত বিনিময় করবো, এবং সেখানে কিছু আপনার একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাটা আমরা যদি বলি, 1 নম্বর পরিকল্পনা হলো আবেগ সৃষ্টি করা। আমি ঢুকেই শিক্ষার্থীদের সাথে আমাকে তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করে একটা আবেগ সৃষ্টি করব, এবং আমি ক্লাসে ঢোকার যে পূর্ব প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি অনুযায়ী আমি কথা বলবো। তারপরে আমি যেটা লক্ষ্য রাখবো 3 নম্বর, সেটা হলো যে সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনার দিকে আমাকে রাখতে হবে। তারপরে আমি কিন্তু সব পরিবেশ ঠিক করার পরেই তারপরে আমি পাঠ উপস্থাপনে যাব। 4 নম্বর অপশনে গিয়ে আমি যেটা বলবো যে আমরা এইখানে এসে আমরা পাঠ উপস্থাপন শুরু করলাম। তো পাঠ উপস্থাপন শুরু করার পরে আমাকে কি করতে হবে? শিক্ষক শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি শিক্ষক আর ওরা শিক্ষার্থী, আমাদের মাঝে শুধু সেতুবন্ধন হবে শিক্ষা। আমার আচার ব্যবহার কথা সব মিলিয়ে তাদের মধ্যে যেন একটা সেতুবন্ধন তৈরি হয়, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে শিক্ষার্থীর পাঠে সম্পৃক্ত করতে হবে। একজন শিক্ষক হিসাবে আমি তাকে সম্পৃক্ত করব। আবার দুর্বল শিক্ষার্থীদের গুরুত্ব দেব। তো সবচেয়ে নৈতিক দায়িত্ব হলো যে আমরা যখন ক্লাসে থাকি, দুর্বল শিক্ষার্থীদের অনেক সময় আমরা এড়িয়ে যাই। এটা আদৌ উচিত নয়। দুর্বল শিক্ষার্থীদেরকে সমান গুরুত্ব দিয়ে তার খোঁজখবর নিব, এটা আমি শিক্ষক হিসেবে নৈতিক দায়িত্ব। একটা ক্লাস পরিচালনায় সার্বজনীন সব দিক লক্ষ্য রেখে যদি সেই ক্লাসটা পরিচালিত হয়, তখনই সকল শিক্ষার্থীর কাছে আমি আপনি সবাই গ্রহণযোগ্যতা পাবো এবং একজন দক্ষ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করব। তাহলে আমরা ক্লাস ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, আমরা এবার যে আলোচনাটা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অধিক শিক্ষার্থী সম্বলিত, অর্থাৎ যেখানে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সেই ক্লাসটাকে আমরা প্রাণবন্ত করব, সেই বিষয়ে কিছু কৌশল এবং কিছু আলোচনা আমরা সেখান থেকে জেনে নিব। যে আমরা সবাই জানি, মাধ্যমিক বিদ্যালয়ে, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শ্রেণীতে আদর্শ শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হলো 1:40। অর্থাৎ 40 জন স্টুডেন্ট, সেখানে বিপরীতে একজন শিক্ষক থাকার কথা। কিন্তু সেখানে আমরা যেটা সচরাচর দেখি, 80 জনে একজন শিক্ষক, 1:80। কিন্তু কোন কোন প্রতিষ্ঠানে আরো বেশিও, 150 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকেন। তাহলে এই অবস্থাতে আপনাকে বুঝতে হচ্ছে আমরা সবাই যে কতখানি কষ্ট করে সেই ক্লাসটা নিতে হবে। তো সেই অধিক সংখ্যক শিক্ষার্থী সম্বলিত সেই ক্লাসটাকে আমি যদি প্রাণবন্ত করতে পারি, তাহলে আমি একজন সার্থক, একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার দায়িত্ব আমি হয়তোবা তাদেরকে সেভাবে গড়ে তুলতে পারবো। তো এই অবস্থায় শ্রেণী পাঠদানের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হলে শ্রেণীকক্ষে অধিক শিক্ষার্থী থাকার কারণে যথাযথভাবে স্থাপনা করার পরেও সব আয়োজন ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ আমি যদি সবকিছু ঢেলে সাজানোর পরে আমি যদি এই অধিক সংখ্যক শিক্ষার্থীর কারণে ক্লাসটাকে নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আর সেই ক্লাসটা আমার কখনোই প্রাণবন্ত হবে না। তাহলে আমার সকল আয়োজন ভেস্তে গেল, আমার পাঠ পরিকল্পনা, আমার পরিশ্রম, সব কিছুই
গুলিবালি। সেজন্য আমাকে এই অধিক সংখ্যক শিক্ষার্থী যে এখানে রয়েছে সেই ক্লাসগুলোতে আমাকে আলাদা সচেতন হওয়া লাগবে। তো কিভাবে সচেতন হব এবং কি পরিকল্পনায় আমরা সেই ক্লাসটা নিব এই বিষয়ে একটু আমরা জেনে নিই। ধীরে ধীরে জানবো। আমরা সবাই শুনতেছি, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় একজন শিক্ষককে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলি আমি ক্রমান্বয়ে কয়েকটা কৌশলের কথা বলি। যেমন ১ নম্বরে যদি যে কৌশলটা আমরা বলি যে দীর্ঘ বক্তৃতার পরিবর্তে আমরা অনেকে অভ্যস্ত যে কথা শুরু করলে আর আমাদের কথা শেষ হয় না। তো সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে একটা দীর্ঘ বক্তব্য দিতে গিয়ে আমার যে অধিক সংখ্যক শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আমি শৃঙ্খলায় রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কি করব যে এই মাঝে মাঝে ২-১ মিনিট সংক্ষিপ্ত বিনোদন বক্তব্য রাখতে হবে। তাদের সাথে তাদের খোঁজখবর নিয়ে তাদেরকে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। আমি একটানা কথা বলে আমার কথা আমিই বলতে থাকলাম, শিক্ষার্থী এদিকে মনোযোগ নেই, সেই বিষয়টা যদি আমি নজর না দেই তাহলে আমার এই ক্লাসটা প্রাণবন্ত হবে না। তা আমার কৌশলটা অবশ্যই সবার মনে থাকবে যে আমি দীর্ঘ বক্তব্য না দিয়ে একটু পর অথবা ১০ মিনিট পর আমি ১ মিনিট সময় নিব যে তাদেরকে শৃঙ্খলায় নিয়ে আসার জন্য কিছু বিনোদন, কিছু উপদেশ সব মিলিয়ে আকর্ষণীয় কিছু কথা তাদেরকে বলবো, যেগুলি বলার পর ক্লাসের পরিবেশটা একেবারে শৃঙ্খলায় ফিরে আসে। তো ২য় নম্বরে যেটা হলো সবসময় অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে পুরো শ্রেণীতে আমার দৃষ্টি থাকবে। আমার এটা হলো কৌশল যে আমি যাই বলি, আমি বোর্ডে লিখি, যেখানেই যখনই যা করি কিন্তু আমার দৃষ্টি থাকবে একেবারে সামনের বেঞ্চ থেকে পিছনের বেঞ্চ পর্যন্ত। আমাকে সিসি ক্যামেরার মতো যেটা মুভ করে, ওই মুভ করা ক্যামেরার মতো কিন্তু আমার চোখ দুটা এই পুরো ক্লাসেই মুভ করবে। তাহলেই স্টুডেন্টরা আপনার প্রতি আপনার শৃঙ্খলায় থাকবে এবং ক্লাসমুখী হবে। তাহলে আমরা ২ টা বিষয় জানলাম। এবার ৩ নম্বর যে অপশনটা সেটা বলবো, শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী আসন ব্যবস্থা করা, যাতে স্থান পরিবর্তন না করে তারা দলগতভাবে কাজ করতে পারে। তাহলে আমি ওইভাবে আমার ক্লাসের আসন বিন্যাসের ব্যবস্থা আগেই নিয়ে রাখবো। যদি আগে সম্ভব না হয় ২ মিনিট বা ৫ মিনিটের মধ্যে আমি সেই আসন বিন্যাসটা ক্লাসে পাঠদানের পূর্বে আমি করে নিব। যেন আমার পাঠ উপস্থাপনের পরে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এবার আমরা যে ৪ নম্বর অপশনটা যে কৌশলের কথাটা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রাণবন্ত এবং হাস্যোজ্জ্বল থাকা। যে আমার আসলে এটা হলো মূল চাবিকাঠি। আমি ক্লাসে প্রবেশের পর আমার যদি মানসিক টেনশন থাকে, আমি যদি পারিবারিক টেনশনে ভুগি, আমি যদি আমার ক্লাসের দিকে মনোনিবেশ নিজে কি পড়াচ্ছি নিজেরই বোধগম্য নয়, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি জানবে আর কি বুঝবে? সেইজন্য আপনাকে আপনার পারিবারিক কষ্ট, মানসিক কষ্ট, তারপরে উপার্জনের কষ্ট, সকল কষ্ট ভুলে গিয়ে আপনাকে প্রাণবন্ত থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি এখন বলেন যে, "স্যার আমি আমার কষ্ট কিভাবে ঢেকে রাখবো?" এইখানে আপনাকে রাখতেই হবে। আপনি একজন দক্ষ শিক্ষক একদিনে হয় না। এটা দীর্ঘমেয়াদী হয়, ধৈর্য লাগে। তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন যে আপনি এটাকে হজম করে নিয়ে আপনার ভিতরের কষ্টটা প্রকাশ না করে আপনি সবসময় হাস্যোজ্জ্বল থাকবেন। আপনি যদি হাসি খুশি থাকেন, আপনার এই প্রাণবন্ত হাসিটা দেখেই শিক্ষার্থীরা হাস্যোজ্জ্বল হবে এবং তারা ক্লাসমুখী হবে এবং আপনার ক্লাসটা প্রাণবন্ত হবে এবং তারা আপনাকে পছন্দ করবে। আপনার ক্লাসটা আপনার কথা শুনবে। আপনি যদি রাগান্বিত থাকেন, আপনি যদি রাগ করে থাকেন, আপনার 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 ফেইসে যদি সেরকম হাস্যোজ্জ্বল না থাকে, তাহলে কিন্তু আপনি ওই ক্লাসে আপনি এ আ আ মানি তাদেরকে সেই পাঠ উপস্থাপনার ক্ষেত্রে যথাযোগ্য শিক্ষক হিসেবে আপনি পরিচিতি পাবেন না। তো আমরা যে বিষয়টা এবার আমরা চলে যাব, একজন শিক্ষকের পক্ষে আকর্ষণীয় পাঠদান করা সম্ভব হবে। তো কিভাবে আপনি আকর্ষণীয় পাঠদান করা সম্ভব, সেই সম্ভবের কথাটা বলব। এবার আমরা শ্রেণীকক্ষে প্রবেশের পর একজন শিক্ষক যা করা উচিত নয়, এটাও আমাদের জানা যে আমরা আমাদের দায়িত্ববোধ আছে। আমরা দায়িত্ব থেকে কাজ করি। আমাদের যেই নৈতিক দায়িত্ব যে আমরা শিক্ষকতা পেশায় এসেছি সবসময় শিখি এবং আমরা শিখাবো, এই নিয়ত আমাদের যেন কারো না থাকে। আমরা প্রতিনিয়তই শিখবো, যে দোলনা থেকে কবর পর্যন্ত। যে আমরা শিখতেছি, আমাদের শিক্ষার শেষ নেই। আপনি যদি মনে করেন যে আমি হলাম একজন সিনিয়র স্টুডেন্ট,
আর আমার সামনে যারা রয়েছে এরা আমার অনুজ, আমার জুনিয়র স্টুডেন্ট, আমি ওদের থেকে শিখবো। তাহলে দেখবেন যে আপনি একজন আদর্শ শিক্ষক হিসেবে ধীরে ধীরে তৈরি হয়ে যাবেন। তো এবার আমরা যে কথাটা বলবো যে একজন শিক্ষকের যে নৈতিক দায়িত্বের পরে আবার আরো কিছু রয়েছে বর্জনীয়, যে আমরা আমরা যে আদর্শ, আমরা যে শিক্ষকের যে আদর্শের কথা বলি, সে আদর্শ থেকে আমরা যদি বিচ্যুতি আমাদের হয়, তাহলে কিন্তু আমরা আমাদের শিক্ষকতা, আমাদের এই কালিমা, আমাদের শিক্ষা থেকে যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই বিষয়টা জানবো। ১ নম্বরে আমরা জানবো যে শিক্ষার্থীদের কোনো বিষয়ে নিরুৎসাহিত করা যাবে না। এটা আপনাকে মনে রাখতে হবে। ক্লাসে প্রবেশের পর কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষার্থীকে, আমি বারবার এই কথাটা বলি, কোনো শিক্ষার্থীকে নিরুৎসাহিত করা যাবে না, তাকে ভয় দেখানো যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে হাসি মুখে সবকিছু তাকে বুঝিয়ে নিতে হবে। তাহলে আমি প্রথম যে কথাটা বললাম, শিক্ষার্থীদের কোনো বিষয়ে নিরুৎসাহিত করা যাবে না। আপনি যদি একজন আদর্শ শিক্ষক হন, আপনি যদি আপনার ক্লাসটাকে প্রাণবন্ত করতে চান, তাহলে আপনি কখনোই কোনো শিক্ষার্থীকে নিরুৎসাহিত করবেন না। আপনার এই একজন শিক্ষার্থী ১০০ জন শিক্ষার্থীর ভিতরে আপনার এই নিরুৎসাহিত ভাবটা প্রচার করে দিয়ে আপনার ইমেজকে নষ্ট করে দিবে। অতএব আপনি কোনো শিক্ষার্থীকে কখনোই নিরুৎসাহিত করবেন না। আপনি সবসময় পজিটিভ কথা বলবেন। ওই শিক্ষার্থীকে অনুকূলে নিয়ে আসার জন্য, তাকে উৎসাহ দেওয়ার জন্য যা করণীয় সব আপনি পজিটিভ, নেগেটিভ কোনোভাবে উপস্থাপন করা যাবে না। তো আমরা এটা গুরুত্ব দিব। কখনই শিক্ষার্থীকে নিরুৎসাহিত করব না। তারপরে ধরেন প্রশ্ন করতে নিষেধ করা। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে, কোনো শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন করে থাকে, আমরা নিরুৎসাহিত করি, রাগ করি, তাকে ধমক দিয়ে বসিয়ে দিই। এটা করা যাবে না। আমি যদি উত্তরটা জানি, আমি তাকে বলতে চেষ্টা করব। আর যদি আমি না জানি, তাকে বুঝিয়ে নিব যে আমার এই উত্তরটা বাবা জানা নেই, আমি জেনে তোমাকে পরের ক্লাসে জানিয়ে দেব। এখানে লজ্জার কিছু নেই। দেখবেন আপনি ধীরে ধীরে একজন বড় মাপের শিক্ষক, একজন আদর্শ শিক্ষক হয়ে যাচ্ছেন। তাহলে শিক্ষার্থীদের প্রশ্ন করা থেকে বিরত রাখা যাবে না। তারপরে ৩ নাম্বার যে বিষয়টি, ভীতি প্রদর্শন বা ভয় দেখানো। আমরা ভয় দেখাই শিক্ষার্থীদেরকে, এইটা থেকে সরে আসতে হবে। এইটা কখনোই ক্লাসে করা যাবে না। তারপরে শিক্ষার্থীদের উপহাস করা। ৪ নম্বর যে বিষয়টা আমরা বললাম গুরুত্ব সহকারে, যে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা উপহাস করে থাকি, তুচ্ছ করে থাকি, তাচ্ছিল্য করে থাকি, যে তুমি এটা পারো না, এই করো, সেই করো, ওইটা দেখো, ফেসবুক দেখো, আড্ডা দাও, বিভিন্ন ভাবে তাকে মেন্টালি টর্চার করি না। এটা করা যাবে না। তাকে বাংলাদেশ সরকার, আপনারা জানেন, ১৭ রকমের শাস্তি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করেছেন। সেই নিষিদ্ধর দিক থেকে একটা হলো, আপনি তাকে ভীতি প্রদর্শন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এটা আমারও নৈতিক দায়িত্ব। আমি সরকারের যে বিধিনিষেধ রয়েছে তার বাইরেও বলবো, শিক্ষক হিসাবে আমি এটা করতে পারি না, তাইলে আমার এটা বর্জনীয় কাজ। এবার ৫ নাম্বার বিষয়টা বলবো আমি, একই শিক্ষার্থীকে বারবার সুযোগ দেওয়া। এটা অন্য শিক্ষার্থীদের নজরে আসলে আপনি সেই দিক থেকে আপনার এই ক্লাসে অন্য শিক্ষার্থীদের আপনার প্রতি নেগেটিভ ধারণা জন্মায়। এই জন্য আপনি একজন আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারবেন না। তাহলে একটা ক্লাস পরিচালনার ক্ষেত্রে আমাকে যে বিষয়টা সবচেয়ে মনে রাখতে হবে, সেটা হলো যে আমি কোনো শিক্ষার্থীকে বেশি সুযোগ দিব না। সবাইকে দেব, সমানভাবে সুযোগ দিব। আমি একটা শিক্ষার্থীকে, ২টা শিক্ষার্থীকে, ১০টা শিক্ষার্থীকে বেশি ভালোবাসতে যাব না। আমার দৃষ্টিতে সকল শিক্ষার্থী সমান। আমি সকল শিক্ষার্থীকে সমান সুযোগ, ক্লাসে সমান সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবো। এটা আমার নৈতিক ওয়াদা এবং এটা আমার দায়িত্ব। অবশ্যই আপনার তারপরে ইসের যেটা, থেকে, মোবাইল থেকে কিন্তু এসএমএস কিনে নেওয়া লাগবে স্যার, কারণ একটা মেসেজে ৬টা মেসেজের টাকা কাটবে। তো আমরা যে কথা বলতেছিলাম যে এসএমএস কিনে ৬ তারপরে নম্বর পাঠাবেন, অপশনে, নইলে ৬ একবারে নম্বর বাস। অপশনে যাচ্ছি, কারণ যে বাংলা আমরা মেসেজ তো স্যার, আন- ওই ছোট মেসেজ আন- হইলেও টোটাল ৬টা জায়গা নিচে একটা মেসেজ। আঞ্চলিক ভাষায় পাঠ উপস্থাপন। আমাদের অনেকেই রয়েছে, আমরা যে বদ আচ্ছা অভ্যাস, সৃষ্টি স্যার, অর্থাৎ আমরা ও আজকে আঞ্চলিকতা এমনি টেকনিক্যাল জি স্যার। সমস্যার জন্য স্যার আমার ঢুকতে ১৫ মিনিটের মতো দেরি হয়েছে। তো যে কথা বলতেছিলাম, যে আঞ্চলিক ভাষায় পাঠ উপস্থাপন, কোনো অবস্থাতেই একজন শিক্ষক আঞ্চলিক ভাষায় ক্লাসে পাঠ উপস্থাপন করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি আদর্শ শিক্ষক অর্থাৎ জনপ্রিয় শিক্ষক হতে পারবেন না। এটা সবচেয়ে ভাইটাল একটা দিক, আপনাকে মনে রাখতে হবে। আমি কথা বলবো আঞ্চলিকতা সবকিছু আমরা যখন বাইরে থাকি ক্লাসের, অথবা পারিবারিক ভাবে, অথবা আমরা সামাজিক ভাবে যদি আঞ্চলিক ভাবে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, সেখানে বলবো। কিন্তু আমি চেষ্টা করব যে আমার ক্লাসে কখনোই আঞ্চলিকতা অর্থাৎ আঞ্চলিক ভাষায় পাঠ উপস্থাপন করব না। আমি যত ভুলই হয়, ভুল থেকে আমি শিখবো।
আমি এটাকে লজ্জায় না নিয়ে, অর্থাৎ আমি আঞ্চলিকতা পরিহার করে পাঠ উপস্থাপন করার চেষ্টা করব। আমরা যারা ক্লাস পরিচালনায় অর্থাৎ দক্ষ একজন শিক্ষক অর্থাৎ দক্ষ ক্লাস পরিচালনা কথা বলে থাকি, এইটা কিন্তু সবচেয়ে ভাইটাল। আপনি নোট রাখতে পারেন যে আমি চেষ্টা করব আজকের পর থেকে আমরা কখনো কোনো ক্লাসে প্রবেশের পর আঞ্চলিক ভাষায় কথা বলবো না। আমার আঞ্চলিক ভাষায় আমার প্রাণের নাড়ির টানে আমি সেটা বলবো বাহিরে, কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে কখনোই আঞ্চলিক ভাষায় পাঠ উপস্থাপন করব না। তো সর্বশেষ চলে আসছি, আমাদের শিক্ষক যেটা করতে পারবেন না, যে আমাদের পূর্ববর্তী জাকির স্যারও আপনাদেরকে বলেছেন যে ক্লাসের বিষয়ে কিছু কথা, তো আমি সর্বশেষ সে কথাটা বলি, দেরি করে ক্লাসে প্রবেশ করা। এইটা কিন্তু আপনার সবচেয়ে ডেঞ্জারাস একটা বিষয়। অর্থাৎ আপনি যদি 10 মিনিট 5 মিনিট দেরি করে যান, এই ক্ষেত্রে যে বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয় ক্লাসে, ওইটাকে কন্ট্রোলে নিয়ে আসতে আপনার প্রায় আরো 10 মিনিট সময় লাগবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, একজন শিক্ষক বের হবেন আপনি যাওয়ার পরে। আপনি সবসময় সচেতন থাকবেন যে আমি যাওয়ার পরেই আরেকজন শিক্ষক বের হবেন। এই মধ্যখানে 5 মিনিট সময় আমি দেব না। অর্থাৎ এই 5 মিনিট সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি 5 মিনিট পরে যাওয়ার পরে দেখবেন পুরা ক্লাস একেবারেই বাজার হয়ে গেছে। আর সেই বাজারকে আপনি ক্লাসে রূপান্তর করতে গেলে আরো 10 মিনিট সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দুইটা বিষয়, সর্বশেষ যেটা বললাম 6 নম্বর অপশন, আঞ্চলিক ভাষায় পাঠ উপস্থাপন এবং দেরিতে ক্লাসে যাওয়া যাবে না। যদি আমরা এই বিষয়গুলো পরিহার করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি একজন আদর্শ শিক্ষক এবং একজন নৈতিকতা বোধ সম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে নিজেকে তৈরি করে এবং একটা শ্রেণী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারবো। অত শিক্ষার শেষ নেই। এবার আমরা যে কথাটা বলবো যে আমরা চলে আসছি যে অধিক শিক্ষার্থী সম্বলিত ক্লাস কার্যক্রম কিভাবে আমরা করব। যে আমরা তো আগেই বলেছিলাম যে 40 জন শিক্ষার্থীর বিপরীতে আমরা কিন্তু 40 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক, সেখানে কিন্তু আমরা 150 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের ক্লাস নিচ্ছি। তাহলে আমি 3 জন শিক্ষকের বা 4 জন শিক্ষকের দায়িত্ব একজনই নিতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখন রাষ্ট্রীয়ভাবে বা আমাদের প্রাতিষ্ঠানিক সমস্যার কারণে, যে আমাদের শিক্ষক স্বল্পতার কারণে আমাদেরকে সে কাজটা করতে হয়। তো যে প্রতিষ্ঠানে আছে সেটা আলহামদুলিল্লাহ, আর যেখানে নেই সেখানেও আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে এই 150 বা 200 স্টুডেন্টকে কিভাবে আমাদের এই নিয়ন্ত্রণে রাখা যায় সেই কৌশলটা আমরা একটু জেনে নিব। আমরা যেহেতু শিক্ষকতায় পেশায় এসেছি, তো ইনশাল্লাহ শিক্ষকতা পেশাটাকে একটা গৌরব উজ্জ্বল পরিসমাপ্তি যেন জীবনে করতে পারি, এই জন্য আমরা সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবো। তো এবার আমরা কি করব, যে শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া বাস্তবায়ন একজন শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করব, যে আমরা যে কিভাবে আমার ভূমিকা থাকলে আমি সেটা বাস্তবায়ন করতে পারি। তো শিক্ষার্থী কেন্দ্রিক শিখন এমন এক ধরনের প্রক্রিয়া যাতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সামনে পাঠ সংশ্লিষ্ট একটি সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদেরকে কাজের সুযোগ করে দিয়ে একজন শিক্ষক শুধু শিক্ষার্থীকে দিক নির্দেশনা দিবেন এবং তাদের কাজের তদারকি করবেন। তাহলে আপনি যদি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে কাজের তদারকি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন অধিক শিক্ষার্থী তারা যখন কাজে ব্যস্ত থাকবে, তখন তারা আর এই বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না এবং আপনি ঘুরবেন। টোটাল ক্লাসে যেন ঘুরা যায় সেভাবে, তো আগে বলেছি আসন বিন্যাস করে রাখবেন। তো আপনি যখন কাজে দিয়ে দিবেন, আপনি যখন তাদেরকে লেখা দিবেন, আপনি যখন তাদেরকে লেখা দেওয়ার পরে আপনি কথা বলবেন, তো বলার পরে দেখবেন এমনিতেই ক্লাসের যে শৃঙ্খলা সেটা চলে আসছে। তো এই ক্ষেত্রে শিক্ষকের যে ভূমিকা, অর্থাৎ আমি যে শিক্ষক, আমার যে দায়িত্ব বা করণীয়, আমার যে ভূমিকাটা, সেই ভূমিকাটা আমি কিভাবে করব সেই বিষয়ে আমি একটু জেনে নিব। তো সেটা হলো যে পদ্ধতি উপযোগী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনাকে একটা পদ্ধতির মধ্য দিয়ে কর্মপন্থা যে নির্ধারণ করবেন, তাহলে আপনি সেই অধিক সম্বলিত শিক্ষার্থীদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তারপরে দলীয় কাজের ক্ষেত্রে যৌক্তিক পন্থায় দল গঠন করে দিবেন। আপনি যদি যৌক্তিক পন্থায় দল গঠন করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এটা থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। তারপরে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দিক নির্দেশনা দিবেন। অর্থাৎ তাদের যে সমস্যা, তাৎক্ষণিক যেই সমস্যা, আপনি যদি এটাকে সাড়া না দেন, তার যে সমস্যার কথা শোনার পরেও আপনি এড়িয়ে যান, তাহলে সেই ক্লাসটা আপনি আর নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনার দায়িত্ব হলো, কোনো শিক্ষার্থীর যদি সমস্যা থাকে তাৎক্ষণিক
সেটা সমাধান কিভাবে করা যায় সেই দিক নির্দেশনা আপনার কাছ থেকে শিক্ষার্থীরা আশা করে, আপনি আশা করি সেটা করবেন এবং আমরা করব। হ্যাঁ, তো এই তারপরে কি হলো যে সর্বশেষ ৪ নম্বর যে বিষয়টা আমরা বলতে পারি, শিক্ষার্থী উপস্থিত যে উপস্থাপিত যে তথ্যের দুর্বলতা থাকে তা সমৃদ্ধ করে দেওয়া। আমরা প্রতিনিয়ত দেখি যে আমরা যখন লেখা দেই, আমরা ঘুরে ঘুরে দেখি শিক্ষার্থীরা কিছু ভুল করে। তো আপনি আলাদা করে না বলে, কাউকে লজ্জা না দিয়ে, সেটাকে একবার সামগ্রিকভাবে আপনি ঘুরে তাদের খাতাগুলি দেখার পরে ৫ মিনিটের মধ্যে আপনি কি, কি দোষ ত্রুটি পেলেন সেটা এসে বোর্ডে আপনি তাদেরকে সেই দুর্বলতাটা সমাধান করে দিবেন। কিন্তু আপনি যদি একজন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে সে দুর্বলতা ধরিয়ে দেন, আবার তাকে বিভিন্ন ভাষায় তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তখন সেই শিক্ষার্থী মেন্টালি টর্চার হয়ে সেই শিক্ষার প্রতি আর আগ্রহ থাকবে না। দেখা গেল সে পরদিন আর সেই শিক্ষা প্রতিষ্ঠান আসবে না, হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়েই দিল। তাহলে সেক্ষেত্রে আপনি এই কৌশলটাতে যাওয়া লাগবে। আপনি শিক্ষার্থী ভুল করবে, স্বাভাবিক কারণেই তারা একদিনে শিখবে না। আপনি, আমি, আমরা এ এ হঠাৎ করেই শিক্ষক হয়ে যাইনি। হঠাৎ করেই আমরা পারদর্শিতা অর্জন করতে পারি না। তো সেক্ষেত্রে লক্ষ্য রেখে আমাকে মনে রাখতে হবে যে আমি ক্লাস 10 এ, আমি ক্লাস 9 এ, আমি 8 এ থাকাকালীন কেমন ছিলাম, ক্লাস 6 এ থাকা, আপনাকে ফিরে যেতে হবে সেই আগের দিনে। তখন আপনি বুঝবেন যে আপনার সেই অবস্থান থেকে ওই শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে এবং এই কৌশলে যদি আপনি যান, তাহলে ওই শিক্ষার্থী যখন দেখলো যে তার খাতার মধ্যে সেই ভুলটা রয়েছে এবং সেই ভুলটা সংশোধন করে নিবে এবং আপনার প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে এবং সে পাঠে আগ্রহী হবে। তো শিক্ষক এই কয়েকটি ভূমিকা পালন করলে আশা করি শ্রেণী পরিচালনা, অর্থাৎ শ্রেণীকক্ষে ক্লাস পরিচালনায় যে সুবিধা, আরো কিছু সুবিধা পাবেন এই ভূমিকাগুলি নিয়ে। সেই সুবিধাগুলির মধ্যে হলো যে আপনি কি করবেন, শিক্ষক হিসাবে যেই কষ্ট করলেন, আপনার এই কষ্টটা কাজে লাগবে। তারপরে আপনার এই শ্রম লাঘব হবে। আপনি পরবর্তীতে আর এত কষ্ট করা লাগবে না। শিক্ষার্থীরা আপনি ক্লাসে আসার পরেই দেখবেন তারা শৃঙ্খলায় চলে আসবে। তারপরে কি সুবিধা পাবেন? সকল শিক্ষার্থীকে একসাথেই কর্মতৎপরতায় রাখতে পারবেন। আপনার এই আদর্শিক পাঠদানে, আপনার এই শৃঙ্খলিত পাঠদানে, আপনার এই ভালোবাসার কারণে শিক্ষার্থীরা আপনাকে ভালোবাসবে। আপনার ভবিষ্যতে ক্লাসে আপনি দেখবেন যে আপনার কষ্ট কম হবে। তাহলে আপনি কি এটা থেকে একটা সাপোর্ট পেলেন। তারপরে পাঠ গ্রহণের জন্য শিক্ষার্থীরা আগ্রহী হয়ে উঠবে। আপনি ক্লাসে ঢুকার সাথে সাথেই শিক্ষার্থীরা দেখবেন আপনাকে মানে তারা দাঁড়িয়ে সালাম দিবে। আপনাকে তার কুশল বিনিময় করবে, স্যার কেমন আছেন? মানে তারা যে প্রাণবন্ত, অর্থাৎ আপনার হাসিটুকুই তাদের প্রাণ। আপনি যে ক্লাসে হাসি মুখে প্রবেশ করলেন, হাস্যোজ্জ্বল থাকলেন, এইটুকুই তাদের খোরাক। এইটুকু নিয়েই দেখবেন আপনাকে তারা কিভাবে গ্রহণ করে। আর আপনি নিজেও জানবেন না যে ধীরে ধীরে কখন যে আপনি একজন দক্ষ শিক্ষক, অর্থাৎ একজন ভালোবাসার মানুষ, শিক্ষার্থীদের কাছে যে আপনি আপনজন হয়ে উঠেছেন, সেটা আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন না। তো শিক্ষার্থীরা কি অর্জন করলো তার সাথে সাথে বোঝা যায়, এতে করে শিক্ষক সচেতন হবেন। অর্থাৎ আপনি যখন ঘুরবেন ক্লাসে, তাহলে শিক্ষার্থীরা কি করলো, কি জানলো, কি অর্জন করলো। আপনি তো ওই যে আমরা পাঠ টিকার কথা বলেছিলাম যে 15 মিনিট সময় আমরা রেখে দিব। পাঠ শেষে আমরা শিক্ষার্থীদের খোঁজখবর নিব। নেওয়ার পরে তাদের কি কি সুবিধা অসুবিধা সেটা জানবো। তো জানতে গেলে আপনি তাদের কাছে তাদের সম্পর্কটা নিবিড় হবে, সম্পর্ক গাঢ় হবে। আপনি তাদের সাথে সুন্দরভাবে মিশতে পারলেন। তাহলে এই যে একটা সেতু বন্ধন, আমরা একটা সেতু বন্ধনের কথা বলেছি, শিক্ষক শিক্ষার্থী সেতু বন্ধন। এখানে কখনোই আমরা নিজেকে এমনভাবে উপস্থাপন করব না যে আমি শিখাতে এসেছি। আমি আবার এই কথাটা বলি, আমি শিখতে এসেছি। প্রতিনিয়ত আমি শিখবো, আমি শিক্ষার্থীর কাছ থেকেও শিখবো। তো এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা নিব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা শিক্ষক। তো আমরা যে শিক্ষক এটা আমরা সবাই জানি, কিন্তু এটা আমাকে ক্লাসে প্রবেশের পূর্বেই মনে রাখতে হবে আমি শিক্ষক। তো আমার আমরা শিক্ষক, আমাদের দায়িত্ব শিক্ষাকে সার্বজনীন করা। অর্থাৎ আমি যে শিক্ষক, শিক্ষক হিসেবে আমার যে নৈতিক দায়িত্ব, এই শিক্ষাকে সার্বজনীন করা, চতুর্দিকে ছড়িয়ে দেওয়া। শিক্ষা নিয়ে গর্বদেশ, হ্যাঁ, তো আমাদের এই বাংলাদেশ। তো সেই বাংলাদেশকে শিক্ষা বান্ধব করার জন্য আমরা শিক্ষকরা কিন্তু বিশাল ভূমিকা
রাখতেছি, ইনশাল্লাহ রাখবো। তো তাই একজন শিক্ষককে ক্লাস পরিচালনার দক্ষতা দেখাতে হবে। অর্থাৎ আমি যদি একজন দক্ষ শিক্ষক হিসেবে ক্লাস নিতে পারি, তাইলে কিন্তু আমার ক্লাসটা দক্ষতার সহিত শেষ করব এবং শিক্ষার্থীরাও সেখান থেকে দক্ষতা অর্জন করে তারও একটা সময় দক্ষ একজন নাগরিক হিসেবে তৈরি হবেন। তো একজন দক্ষ শিক্ষকই পারেন একটি প্রাণবন্ত ক্লাস উপহার দিতে। তাহলে আমরা বুঝি যে দক্ষ কথাটা যদি বলি, একজন দক্ষ শিক্ষকই পারেন একটা দক্ষ ক্লাস অর্থাৎ একটা প্রাণবন্ত ক্লাস উপহার দিতে। আর এই প্রাণবন্ত ক্লাস থেকে শিক্ষার্থীরা আবার দক্ষ হয়ে তারও দেশের দক্ষ নাগরিক হিসেবে তৈরি হবেন। তাইলে আমাকে দক্ষ কথাটার প্রতি বিশেষ করে গুরুত্ব দিতে হয় এবং আমরা সবাই দিব ইনশাল্লাহ। সেই দক্ষটা কি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি কিভাবে একজন দক্ষ শিক্ষক হব? এটা আমি আপনার প্রত্যেকেরই প্রশ্ন। তো এই বিষয়ে আমি বলবো একজন দক্ষ শিক্ষক একদিনে তৈরি হয় না। আমি আপনি সবাই এখন যে পর্যায়ে আছি এই পর্যায়ে আসতে আমরা কিন্তু এমনিতে আসতে পারি না। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এসেছি। তো এর জন্য প্রয়োজন সময় এবং ধৈর্য। আপনাকে ধৈর্য সহকারে এই বিষয়টাকে এগিয়ে নিতে হবে। দেখবেন আপনি ধীরে ধীরে যে কখন দক্ষ একজন শিক্ষকে পরিণত হয়েছেন, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে আমরা যে দক্ষ কথাটা বলি, তার সাথে এই যে খুঁটিনাটি বিষয়ে সচেতন হতে হবে। যেমন দক্ষ ক্লাস পরিচালনার ক্ষেত্রে মান ভাষার উপর গুরুত্ব দিতে হবে। আমরা একটু আগেও বলেছি যে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো না। আমরা বাহিরে আঞ্চলিকতা রাখবো কিন্তু ক্লাসের মধ্যে কখনোই আঞ্চলিকতা আমরা প্রকাশ করব না। তাহলে এই যে মান ভাষা, এটা কিন্তু আঞ্চলিকতা পরিহারপূর্ণ ভাষা। তাহলে আমরা এখন জানবো যে মান ভাষাটা কি? অর্থাৎ একটা দক্ষ শিক্ষক হিসেবে দক্ষ ক্লাস নিতে গেলে আপনাকে মান ভাষার উপরে থাকতে হবে। তো এবার আমাদেরকে জানতে হবে মান ভাষা কাকে বলে। তাহলে আমরা এবার জেনে নিব আমরা এই মান ভাষা নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি মৌখিক ভাষা অঞ্চল ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। এই রকম ভেদ দূর করার জন্য দৈনন্দিন জীবনে আলাপ আলোচনা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের সকল জায়গায় এই মান ভাষা ব্যবহার একান্ত আবশ্যক। অর্থাৎ আঞ্চলিকতা পরিহার করে যদি আমরা সর্বজন স্বীকৃত বইয়ের ভাষা অর্থাৎ আহ, বিশাল একটা জনগোষ্ঠী যে এই ভাষাটাকে গ্রহণ করে নিয়েছেন, এটা হলো মান ভাষা। অর্থাৎ আমরা ব্যাপক আকারে যেই ভাষাটা প্রচলিত, এই ভাষাটাই যদি আমরা ক্লাস পরিচালনা করি, তাহলে আমার সেই ক্লাসটা অবশ্যই প্রাণবন্ত একটা ক্লাস হবে। তাই শ্রেণী ব্যবস্থাপনায় মান ভাষা ব্যবহার আমাদেরকে করতে হবে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। একজন শিক্ষক হিসাবে আমি যদি এটাকে গুরুত্ব দেই, তাহলে আমি এই গুরুত্বের আলোকে নিজেও গুরুত্বপূর্ণ একজন মানুষে পরিণত হব। তো বলার এবং লেখার ভাষা হিসেবে সর্বজন বোধ্য অথচ শ্রুতিমধুর যে ভাষা সকলকে আকর্ষণ করে এবং সকলের কাছেই মানসম্পন্ন ভাষা হিসেবে গ্রহণযোগ্য বলে বিবেচিত, তাকেই বলে মান ভাষা। তাহলে আমরা জেনে নিলাম মান ভাষা কাকে বলে। আমি আবারও রিপিট করি যে বলার এবং লেখার ভাষা হিসেবে সর্বজন বোধ্য অথচ শ্রুতিমধুর যে ভাষা সকলকে আকর্ষণ করে এবং সকলের কাছে মানসম্পন্ন ভাষা হিসাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, তার নামই মান ভাষা। অর্থাৎ সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য এমন একটি ভাষা যে একটা বিশাল জনগোষ্ঠী ভাষাটাকে গ্রহণ করে নিয়েছেন, এটা হলো মান ভাষা। তাহলে আমি এক কথায় বলি যে সর্বজন স্বীকৃত ভাষার নামই মান ভাষা। অর্থাৎ আমি এই ভাষাতেই ক্লাস নেব এবং ক্লাস পরিচালনা করব, তাহলে শ্রেণী ব্যবস্থাপনায় আমি আহ, বড় ধরনের একটা সফলতা বা আমার সাফল্য আসবে। আমি আঞ্চলিকতা পরিহার করে দিব। হ্যাঁ, মাঝে মধ্যে যদি হয়ও, সেটা যদি কেউ বলে আমি সেটা সংশোধন করে নিব। তো এই ক্ষেত্রে আমি সংক্ষেপে যদি বলি যে বলা এবং লেখার ভাষা হিসেবে সর্বজন বোধ্য এবং সরল ও শ্রুতিমধুর যে ভাষা সকলকে আকর্ষণ করে তারই নাম মান ভাষা। তাহলে আমি সংক্ষেপেও বললাম, বিস্তারিত বললাম, এক কথায় বললাম যে মান ভাষা কি। তাহলে মান ভাষাটা আমরা জানলাম। তো মান ভাষা কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমি মান ভাষা সম্পর্কে আমি শিক্ষার্থীদের প্রতি সচেতন রাখতে পারবো। তাহলে এই মান ভাষাটা কি? মান ভাষা হলো আদর্শ মানের ভাষা। অর্থাৎ আমি শিক্ষক, আমার আদর্শ পেশা শিক্ষকতা। তাহলে এই মান ভাষাটাও একটা আদর্শ ভাষা। এই ভাষাটার আদর্শ যে রয়েছে সেটা আমরা রক্ষা করব। তারপরে একটি বিধিবদ্ধ নিয়মে চলে এই মান ভাষা। আপনাকে মনে রাখতে হবে বিধিবদ্ধ নিয়মে এই ভাষাটা পরিচালিত।
অতএব এই ভাষার মধ্যে অন্য কোনো ভাষা প্রবেশ করতে পারে না, এটা সর্বজন গ্রহণযোগ্য ভাষা, এই ভাষায় আমরা কথা বলবো। তারপরে মান ভাষা বৃহৎ সমাজে ব্যবহৃত। এটা আমি আমি আলোচনায় আবারও আরেকবারও বলেছি যে মান ভাষাটা বৃহৎ সমাজে ব্যবহৃত। তাহলে আমি যদি এবার ৪ নম্বর পয়েন্টে আসি যে মান ভাষা রাষ্ট্রের ভাষা দায়িত্ব পালন করে। অর্থাৎ এই মান ভাষাটা রাষ্ট্রের ভাষিক দায়িত্ব পালন করে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবেও মান ভাষা গ্রহণযোগ্য। তাইলে আমি কেন ক্লাসে এই মান ভাষা উপস্থাপন করব না? এটা আমার কাছে নিজের প্রশ্ন। তো নিজেকে নিজে যখন প্রশ্ন করব, আবার যখন উত্তর পাবো, তখন নিজে থেকে নিজে সংশোধন হয়ে যাব। যে এটা রাষ্ট্রিক ভাষা, তো এই মান ভাষায় আমি ক্লাস পরিচালনা করব। আজকে থেকে আমি আমি ওয়াদাবদ্ধ, আমি চেষ্টা করব মান ভাষায় ক্লাস নিতে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে এই চর্চা করার পরে একসময় আপনি মান ভাষা, অর্থাৎ আপনি যে ভাষায় ক্লাস নেওয়া দরকার, প্রয়োজন, সেই ভাষাতেই আপনি নিতে পারতেছেন এবং সময়োপযোগী আপনি সবকিছু করতে পারতেছেন। তাহলে মান ভাষা জাতি জাতীয় সংহতি রক্ষা করতে পারে। আরেকটা বিষয় আমাদের মনে রাখবেন, আমরা সর্বশেষ একটা পয়েন্টের দিকে আসছি যে মান ভাষা জাতীয় সংহতি রক্ষা করতে পারে। অর্থাৎ এই মান ভাষাটা জাতীয় যে সংহতি রয়েছে তা কিন্তু রক্ষা করতে পারে। তো এই যদি এই জাতীয় সংহতি রক্ষা করতেই পারে, তাহলে আমি কেন মান ভাষায় ক্লাস নেব না? আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনাকে প্রশ্ন করবেন। আমরা শিক্ষক যারা সবাই এই নিজেকে নিজে প্রশ্ন করে নিজের থেকে উত্তর পাবো, হ্যাঁ, আমি মান ভাষায় ক্লাস পরিচালনা করব। তাহলে একটা ক্লাস ব্যবস্থাপনায় যদি মান ভাষায় পুরোপুরি ক্লাসটা ৫০ মিনিটের যে ক্লাসটা আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমার এই ক্লাস ব্যবস্থাপনায় এসে আমি দক্ষতার সহিত ভাষা জ্ঞান শিক্ষার্থীদেরকে আমি শিখাতে পারবো। নিজে শিখবো, নিজে চেষ্টা করব, ধীরে আমি কিন্তু তৈরি হব এবং এই তৈরি হওয়াটা আমার জন্য কিন্তু আমার নিজের উন্নয়ন, নিজের জনপ্রিয়তা, নিজের শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে অনেকাংশেই এটা জড়িত। অতএব আমি এই মান ভাষা চর্চা করব। এই মান ভাষা চর্চা করে আমি সর্ব জায়গাতে, শুধু ক্লাসে নয়, আলোচনায় বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করব যে এর এই সুফলটা ধরে রাখতে। তাহলে আমি দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা করি যে আজকে থেকে আমি মান ভাষা চর্চা করব, তাহলে একদিন, বেশি দিন যাবে না, অল্প কিছুদিনের মধ্যেই আমার ভিতরে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমি পরিবর্তন হব, আমার শিক্ষার্থী পরিবর্তন হবে, আমার শিক্ষার্থী পরিবর্তন হয়ে তার পরিবার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হয়ে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হয়ে আমার এই দেশ, এই রাষ্ট্র পুরা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা অঞ্চল বেঁধে যে ভাষা থাকবে, সেটা পারিবারিক, আঞ্চলিক, সেটা পরিবার পরিজন মিলে আমরা সেই ভাষা ব্যবহার করব। কিন্তু কখনোই ক্লাসে আমরা মান ভাষার বাহিরে কোনো শব্দ, কোনো লেকচার শিটে, অর্থাৎ পরিকল্পনা, আমার পাঠ পরিকল্পনায় অন্য কোনো ভাষা আমরা সেখানে স্থান দেব না। এটা আমরা আজকে থেকে, আজকের ক্লাসের পর থেকে আমরা এটাকে সবসময় মনে রাখবো। তো এবার আমরা একজন শিক্ষকের আত্ম উন্নয়ন সম্পর্কে, যে এত কিছুর পর যে আমি যে মান ভাষা বললাম, সার্বিকভাবে ক্লাস পরিচালনা করলাম, তো এইখান থেকে যে আমার যে আত্ম উন্নয়ন, এটা কিন্তু আমার জন্য, নিজের জন্যই করছি। যে প্রতিনিয়ত, ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে পাঠ পরিকল্পনা করা কষ্টের, তো ঠিক আছে, সেই কষ্টের থেকেও আসলে নিজেকে তৈরি করা, এখানে নিজেকেই মূলত আমি উন্নয়ন করব। আমি আলাদা পরিশ্রম করে একটা পাঠ পরিকল্পনা করতেছি, এর মানে এই নয় যে আমি আলাদা টাকা পাইনি বলে আমি এটা করব না। না, সেটা আমার আত্ম উন্নয়নের জন্য করব। অর্থাৎ আমি আমি যে যে শিক্ষক, আমার যে আত্ম উন্নয়ন প্রয়োজন, আমার সেই আত্ম উন্নয়নের জন্যই আমাকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি আমরা বললাম, সেইখান থেকে নিয়েই আমার নিজের আত্ম উন্নয়ন করব। তো সেই আত্ম উন্নয়নের ক্ষেত্রে আবার কিছু কৌশল আছে, আমরা সেই কথাটা বলি কিভাবে কিভাবে আত্ম উন্নয়ন করলেন। তো এইখান থেকে আমরা জানবো যে আত্ম উন্নয়ন সম্পর্কে আমরা জানবো কি, আত্ম উন্নয়নের জন্য প্রথমে যে প্রয়োজন, একদি করি, আমি আমার মূল্যায়ন করার পরেই নিজের আত্ম উন্নয়ন হবে। অর্থাৎ আমার যে ভুল রয়েছে, আমার যে দোষ রয়েছে, সেটা তো আমি দেখি না, আমি খোঁজ নিব, আমি আড়ালে বিভিন্ন ভাবে আমি জানতে চাইবো যে আমার মধ্যে কি ত্রুটি আছে। অন্যেরা বলবে, তাদেরকে বলার সুযোগ করে দিতে হবে যে একদম নির্দ্বিধায় বলেন যে আমার মধ্যে কি কি দোষ রয়েছে। তাহলে সেই দোষগুলি আমি আমার নিজ থেকে যদি সরিয়ে নিতে পারি, তাইলে কিন্তু আমার আত্ম উন্নয়ন হবে।
অর্থাৎ আত্মমূল্যায়নের মাধ্যমেই শুধু একজন শিক্ষক নিজের দুর্বলতা চিহ্নিত করতে পারেন। অর্থাৎ আমার যে দুর্বলতা রয়েছে, হ্যাঁ, যে আমি যে আজকে কথা বলতেছি আপনাদের সামনে, আমারও কিছু দুর্বলতা রয়েছে এবং সেটা আমি যদি পরে শুনি, রেকর্ডিং থেকে শুনি যে আমার কি কি দোষ রয়েছে, এটা লজ্জার বিষয় না, এটা হতেই পারে, হবে। তো এইখান থেকে তো আমি শিখবো। তা আমি যে বললাম যে আমি শিখতে এসেছি, আপনাদেরকে শিখাইতে আসিনি। তো এইখান থেকে যদি আমি এই মানসিকতা থাকে, তাহলে আমার এই দুর্বলতাটা দূর হয়ে যাবে। আর নতুবা কিন্তু আমি কখনোই আমি জানবো না আমার কি দুর্বলতা রয়েছে। আমি সবসময় ভুলটাকে উপস্থাপন করব। তাহলে এই ক্ষেত্রে আপনার আত্ম উন্নয়নে কখনই হবে না। তাহলে দুর্বলতা চিহ্নিত করতে পারে কি? দুর্বলতা চিহ্নিত করতে পারে। আর দুর্বলতা চিহ্নিত মানে আমি আবারও বলি লজ্জার বিষয় নয়। প্রকৃতপক্ষে এই দুর্বলতা থেকে আত্মমূল্যায়ন করে একজন শিক্ষক মূলত পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন। অর্থাৎ আপনি এখানে দেখেন অনেক বিশাল একটা সুখবর আপনার জন্য রয়েছে যে আপনার এই দুর্বলতার ভিতরেই আপনার রয়েছে সাফল্য। অর্থাৎ আপনি যখন এই দুর্বলতাগুলি আপনি যখন শুনবেন অন্যের কাছ থেকে, শোনার পরে দুর্বলতাগুলি যখন আপনি দূর করে দিবেন, তখন আপনি হয়ে উঠলেন একজন দক্ষ, আপনি হয়ে উঠলেন একজন জনপ্রিয় শিক্ষক এবং আপনার আত্ম উন্নয়ন ঘটলো, আপনার নৈতিকতা সব দিক মিলিয়ে আপনি একজন পরিপক্ক শিক্ষক হয়ে গেলেন। তাহলে আপনার পেশাগত উন্নয়ন হলো। আপনার এই পেশাগত উন্নয়নের ফলে আপনি কি হলেন? সবার কাছে একজন গ্রহণযোগ্য, একজন ভালো মানের শিক্ষক হয়ে গেলেন। তাহলে দেখেন আপনার সেই দুর্বলতাটা কি রাখা ঠিক হবে? আমার মতে কখনই ঠিক হবে না। আমি মনে করি আমারও কোনো ভুল থাকলে সেই ভুল থেকে আমি প্রতিনিয়ত শিখতে চাই এবং আমি শিখবো। আমাদের এইভাবে নৈতিকতা আমাদের গড়ে উঠুক যে আমরা আমরা কখনো নিজে যা বলি এটাই সঠিক, এইখানে থাকবো না। অন্যে যে বলে সেখান থেকে সঠিকটা আমরা গ্রহণ করব। যদি এভাবে আমার মানসিকতা তৈরি হয়, তাহলে আমার এই মানসিকতার কারণেই আমি একটা সময়ে আমার দুর্বলতাগুলি আমি বুঝতে পেরে সংশোধন করে আমি যদি একবার সংশোধন হয়ে যাই, তাহলে তো দ্বিতীয়বার আমার সেই দুর্বলতা প্রকাশ পাবে না। তাহলে আমি হয়ে যাব একজন দক্ষ শিক্ষক। তাহলে পেশাগত দক্ষতাকে বৃদ্ধির জন্য আমার এটাই সবচেয়ে বেশি আমাকে এটাকে সালাম জানাতে হবে যে আমার যে দুর্বলতা তুমি যেমন কাজী নজরুল বলেছিলেন যে, "হে দারিদ্র তুমি করেছো মোরে মহান।" তাইলে এই দরিদ্র যদি মহান করে থাকে, আমার এই দুর্বলতা আমার শিক্ষকতা পেশাকে মহান করে দিবে। আমি মনে করি আমার দুর্বলতা কেউ যদি কখনো বলে দেয়, আমি তাকে শ্রদ্ধা করি, সালাম জানাই। যে সে আমাকে ভালোবাসে সেজন্য বলে যে, "স্যার আপনার এটা মনে হয় এরকম না এরকম। দেখেন তো কেমন হবে?" তাহলে তো আমি সেই ভুলটা জীবনে করব না। আর যদি না বলি, কেউ আমাকে না বলে তাহলে তো আমার এই ভুলটা থেকে যাবে। এইজন্য আমাকে, আপনাকে, সবাইকে এইভাবেই গড়ে আপনার তৈরি হব যে অন্যের মাধ্যম থেকে যেটা পাবো সেই পাওয়াটাকে দুর্বলতা নয়, সে আমাকে ভালোবেসে বলেন সেজন্য আমি তাকে গ্রহণ করব এবং তাকে শ্রদ্ধা করব। তাকে কখনোই ঘৃণার দৃষ্টিতে দেখব না। আমার দুর্বলতা যিনি ধরিয়ে দিবেন তাকে আমি শ্রদ্ধা করব। এই মানসিকতা যদি থাকে তাহলে আপনি একজন আদর্শ শিক্ষক এবং একটা দক্ষ ক্লাস এবং ক্লাস পরিচালনায় আপনি ক্লাস ব্যবস্থাপনায় পারদর্শী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এবং ধীরে, ধীরে একজন দক্ষ শিক্ষক হিসেবে তৈরি হয়ে উঠবেনই। তবে এই ক্ষেত্রে একজন শিক্ষককে কিছু কৌশল তো রাখতে হবে। তো কৌশলটা কি এবার আমরা একটু কৌশলের মধ্যে আসি। ২-১ টা কৌশল যদি না বলি তাহলে তো হয় আপনারা বলবেন যে কৌশলটা, হ্যাঁ, অবশ্যই একটা কৌশলের কথা বলি। যেমন কৌশল হলো শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা। আপনি যখন শিক্ষার্থীদের মতামত গ্রহণ করবেন অথবা আপনি নিজে না নেন, আপনার প্রিয় কোনো বন্ধুর মাধ্যমে শিক্ষার্থীর কাছ থেকে আপনার বিষয়ে মতামত নিবেন। যে উনি নিবে যে স্যার কেমন ক্লাস নিলেন, তোমাদেরকে কতটুকু আদর করেন, কি করেন। আপনি একজন লোক আপনার পক্ষ থেকে নির্ধারণ করে দিবেন শিক্ষার্থীদের সাথে আপনার বিষয়ে কথা বলার জন্য। যখন সে জানবে আপনার কি, কি কথাগুলি পক্ষে আসলো, কি বিপক্ষে আসলো, সেইটা আলোকে আপনি পরবর্তী ক্লাসে আপনি পরিকল্পনা মাফিক কথা বলবেন। আমি আপনাদের হয়তো বুঝাতে পেরেছি যে আমার বিরুদ্ধে আমি একজন বিশ্বস্ত, যেটাকে সিআইডি বলেন, গোয়েন্দা বলেন, অর্থাৎ আমার নির্ধারিত একজন ব্যক্তিকে আমি নির্ধারণ করে দিব যে আপনি আমার প্রিয়জন। আবার আপনারটা আমি নিব। আপনারা ২ জনের সমন্বয় করবেন। শিক্ষার্থীকে ডেকে এনে আদর করে যে আমার বিরুদ্ধে কি, কি অভিযোগ থাকতে পারে, আরেকজন শিক্ষক, সে আপনার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, যেই হোক আপনার সুধী হতে পারে। উনার মাধ্যমে আপনার তথ্য নিবেন। নেওয়ার পরে শিক্ষার্থীদের যে আলোচনা, সমালোচনা, ভালো লাগা, না লাগা, সেই বিষয়গুলি থেকে জেনে পরবর্তী ক্লাসে আপনি ইনশাআল্লাহ দেখবেন যে ওই শিক্ষার্থীরা আপনাকে ভালোভাবে গ্রহণ করছে।
তাহলে আমি শিক্ষার্থীদের মতামত নিজে নিব। নিজে নেওয়ার পরে যদি বুঝতে পারি যে এখানে কোনো গ্যাপ আছে, কিছু শিক্ষার্থী নীরব থাকে, তখন সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি অন্য একজন শিক্ষকের মাধ্যমে আমার বিরুদ্ধে তথ্য আমি সংগ্রহ করব। তাহলে আমরা এটা কিন্তু একটা কৌশল। আমি কিন্তু আবারও বলি, আমার বিরুদ্ধে আমি একজন লোক নির্ধারণ করে দিব আমার সম্পর্কে ওই ক্লাসের মতামত দেওয়ার জন্য। তিনি আমার বন্ধু হবেন, শত্রু নয়, আপনার বিশ্বস্ত বন্ধু লাগবে, যেন সঠিক তথ্যটা আপনাকে দেয়। তো এইটা আমরা একটা কৌশল। তারপরে হলো সহকর্মীদের মতামত। দ্বিতীয় কৌশলে আমি যাব, আমার সহকর্মীরা আমাকে নিয়ে কি বলতে চান, এবং সহকর্মীদের কাছ থেকেও আপনি আপনার ব্যাপারে মতামত নিবেন। আপনার দুর্বলতা, আমার দুর্বলতা আমি আমার সহকর্মী থেকে জানবো যে ভাই আমার চলায়, বলায়, কথায়, ক্লাস পরিচালনায় আমার এই যে আশেপাশে আপনারা যখন ঘুরেন দেখেন যে আমার কি ভুল অথবা কি ত্রুটি আছে, সেই বিষয়টা যদি আমাকে একটু সতর্ক করে দেন, তাহলে হয়তোবা আমি আমার ক্লাসগুলি প্রাণবন্ত নিতে পারি। তো এই ২ টা কৌশল। তারপরে ৩ নম্বর কৌশল সেটা হলো আত্মমূল্যায়ন। যেটা হলো যে আমার এটা সার্বিক বিষয় যে আমার আত্মমূল্যায়ন আমি করব। আমি মন থেকে আমার আত্মমূল্যায়নের জন্য আমি সবসময় সচেষ্ট থাকব। আমার এই আত্মমূল্যায়নই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবে। সেইজন্য আমরা প্রতিদিনই ১০ মিনিট সময় রাখবো আত্মমূল্যায়নের জন্য। আমি ঘুমানোর আগে ১০ মিনিট আমি আজকে সারাদিনে আমার ভুল, ত্রুটি, কর্ম সবকিছু মিলিয়ে আমার আত্মমূল্যায়ন থেকে আমি যদি প্রতিনিয়ত সেই বিষয়গুলি আমার সারাদিনের চলাবলা থেকে যদি কিছু আ ভুল পাই সেটা। তো আরেকটা হলো যে আমরা যে কথা বলি প্রয়োজনে আমরা এই রেকর্ড করব। রেকর্ড করে নিজেরটা নিজে শুনবো। ভিডিও রেকর্ড করব অথবা অডিও রেকর্ড করব। করার পরে নিজেরটা নিজে শুনতে যে দেখবো যে আ আমি যে কথা বললাম এই ১০০ টা কথার মধ্যে ১০ টা কথার মধ্যে কি ভুল আছে, কি দোষ আছে, সেটা থেকে ধীরে, ধীরে আমি কিন্তু সংশোধন হয়ে যাব। তো এই কথাগুলি যদি আমরা মনে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা একজন দক্ষ শিক্ষক হব, দক্ষ ক্লাস নিতে পারবো এবং দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে পারবো। তো সবসময় একজন দক্ষ শিক্ষক কি করবেন, যে চেষ্টায় থাকবেন যে তিনি স্পষ্ট উচ্চারণে কথা বলার। আমরা সবসময় চেষ্টা করব। আমার ভুল হয়, আপনার ভুল হয়, হচ্ছে, আরো হবে। তো কিন্তু একটু চেষ্টা তো করতে হবে। তো আমরা চেষ্টা করব আজকে থেকে যে স্পষ্ট উচ্চারণে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলবো। এটা আমি কিন্তু সর্বশেষ, আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। আমার যে সর্বশেষ গুরুত্বপূর্ণ কথাটা হলো আমরা স্পষ্ট উচ্চারণে কথা বলবো, শিক্ষার্থীকে বলাও। আমাদের এই ওয়াদাটা থাকবে, আমাদের এই স্লোগানটা থাকবে। আমি নিজেই স্পষ্ট কথা বলবো, আমার শিক্ষার্থীকে স্পষ্ট কথা বলাতে উৎসাহ দিব। বাধ্য করব না, উৎসাহ দিব। আমি চেষ্টা করব। আমি নিজে স্পষ্ট উচ্চারণে কথা বলবো এবং আমার শিক্ষার্থীদেরকে বলানোর জন্য অনুপ্রেরণা যোগাবো। আমি বাধ্য করব না। আবারও বলি, বাধ্য করব না। আমি অনুপ্রেরণা যোগাবো এবং তাকে আমার প্রতি আন্তরিকতা হওয়ার জন্য যা করণীয় আমি তাকে ভালোবাসবো, স্নেহ করব। তো এই ক্ষেত্রে দ্বিধা, সংকোচ এবং লজ্জা পরিহার আমাকে করতে হবে। আপনাকে, আমাকে, সবাইকে আমাদেরকে এই বিষয়গুলো পরিহার করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সেই একজন একজন আদর্শ শিক্ষক হিসাবে কবুল করুক। কারণ আমরা যদি লজ্জা রাখি, লজ্জা থাকে, তাহলে আমি কখনো লজ্জাটা থাকা লাগবে কিছু, কিছু জায়গায়। কিন্তু আমি শিখার ক্ষেত্রে কখনোই লজ্জিত হব না, লজ্জাবোধ করব না। তো আমরা একজন দক্ষ শিক্ষকে যেন পরিণত হতে পারি। মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য চাই। সর্বোপরি যে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খাইর। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সবকিছু তার হাতে। কাউরে ইজ্জত দেওয়া, কারো হেস্তনেস্ত করা সবকিছু আল্লাহরই হাতে। তো আমরা টোটালটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। হে আল্লাহ, তুমি আমাদের আজকে যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন সকল প্রশিক্ষণার্থী, অর্থাৎ ওনারাও শিক্ষক, আমি যে কথাগুলি বলেছি এখান থেকে আমিও তাদের কাছ থেকে শিখবো। আমরা এখন মূল্যায়নে চলে যাব, আমরা আলোচনায় চলে যাব। আমরা এই অংশ থেকে কি, কি প্রশ্ন থাকতে পারে আমরা এখন সেই প্রশ্নে চলে যাব। তারপরে আমরা আলোচনা শুনবো। আমরা কিন্তু একেবারে শেষ দিকে চলে এসেছি। হয়তো আর ১০-১৫ মিনিট সময় রয়েছে আমাদের। এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে নিব। তো এখন আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন এই অংশ থেকে থাকতে পারে সেটা দিয়ে দিচ্ছি। আমি ১ম এই সংক্ষিপ্ত ৫ টি প্রশ্ন দিব সংক্ষিপ্ত, বা ৬ টি প্রশ্ন দিব। আপনারা একটু লিখে নিন। অ্যা 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 লিখে নিন চট করে। যে সংক্ষিপ্ত প্রশ্ন, ১ নম্বর প্রশ্ন আমি আসতে বলি, আপনারা লিখেন।
যে ফলপ্রসূ শ্রেণীকক্ষ শিক্ষণ পদ্ধতি সংক্ষেপে লিখুন। এই প্রশ্নগুলির মান 2 নাম্বার। আপনি দুটি অনুচ্ছেদই লিখতে পারেন, বেশি বড় করে লেখা লাগবে না। আশা করি আমাদের আলোচনা থেকেই লিখতে পারবেন। তাহলে 1 নং প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, ফলপ্রসূ শ্রেণীকক্ষ শিক্ষণ পদ্ধতি সংক্ষেপে লিখুন। ফলপ্রসূ শ্রেণীকক্ষ শিক্ষণ পদ্ধতি সংক্ষেপে লিখুন। ফলপ্রসূ শ্রেণীকক্ষ শিক্ষণ পদ্ধতি সংক্ষেপে লিখুন। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাব। সবাই লিখে নেন। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক শিখন কি? শিক্ষার্থী কেন্দ্রিক শিখন কি? আমরা দ্বিতীয় প্রশ্ন শেষ করেছি, এবার তৃতীয় প্রশ্নে যাব। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের করণীয় সংক্ষেপে লিখুন। আমরা এগুলি আলোচনা করেছি, ইনশাল্লাহ আপনারা এগুলি নিজেরাই লিখতে পারবেন, এটা আমার বিশ্বাস। যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের করণীয় সংক্ষেপে লিখুন। আবারও বলি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের করণীয় সংক্ষেপে লিখুন। তারপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। শিক্ষার্থীর অংশগ্রহণ পরিচালনার কৌশল সমূহ উল্লেখ করুন। শিক্ষার্থীর অংশগ্রহণ পরিচালনার কৌশল সমূহ উল্লেখ করুন। 4 নম্বর প্রশ্ন আমি আবারও বলছি, শিক্ষার্থীর অংশগ্রহণ পরিচালনার কৌশল সমূহ উল্লেখ করুন। পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের সমস্যাগুলি চিহ্নিত করুন। অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের সমস্যাগুলি চিহ্নিত করুন। 5 নং প্রশ্ন, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের সমস্যাগুলো চিহ্নিত করুন। আমি আবারও বলছি, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের সমস্যাগুলো চিহ্নিত করুন। এবার আমরা 6 নং প্রশ্নে চলে যাব। 6 নং প্রশ্নটা হলো, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের ব্যবস্থাপনায় কৌশলগুলো সংক্ষেপে লিখুন। অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার কৌশলগুলো সংক্ষেপে লিখুন। 6 নং প্রশ্ন আবারও বলছি, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার কৌশলগুলো সংক্ষেপে লিখুন। তারপরে 7 নং প্রশ্ন, বিষয় অনুধান কি? 7 নং প্রশ্ন, বিষয় অনুধান কি? বিষয় অনুধান কি? আমি আবারও বলি, 7 নং প্রশ্ন, বিষয় অনুধান কি? এবার আমরা সর্বশেষ প্রশ্ন এখান থেকে, শ্রেণীকক্ষের অভিজ্ঞতা থেকে শিক্ষকের আত্ম উন্নয়নের 4টি কৌশল লিখুন। শ্রেণীকক্ষের অভিজ্ঞতা থেকে শিক্ষকের আত্ম উন্নয়নের 4টি কৌশল লিখুন। তা আমরা আসলে আমাদের আলোচনায় একটা বিষয় যেটা বাদ পড়েছে, যে বিষয় অনুধান কি। তো এই ক্ষেত্রে আমরা একটু সংক্ষেপে একটা কথা বলে রাখি, যে বিষয় অনুধানটা কি। কোনো ব্যক্তি বা বিশেষ দল বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কিত একটি বা অল্প সংখ্যক বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করত, তা বিশ্লেষণপূর্বক সমস্যা সমূহ চিহ্নিত করণকে বলা হয় বিষয় অনুধান।
বা কেস স্টাডি। তো এই বিষয় অনুধান আপনারা এটা জেনে নিবেন। এটা আমাদের আলোচনায় তখন কিন্তু আসে নাই, সেজন্য আমি আবারও বললাম। কোনো ব্যক্তি বা বিশেষ দল বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কিত একটি বা অল্প সংখ্যক বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করত বিশ্লেষণপূর্বক সমস্যা সমূহ চিহ্নিতকরণকে বলা হয় বিষয় অনুধান বা কেস স্টাডি। তো আমরা জেনে নিলাম এই আলোচনাটুকু আমাদের সে আলোচনায় ছিল না, সেজন্য আমরা এই বিষয় অনুধানটা সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা সর্বশেষ যে প্রশ্ন বলেছিলাম, শ্রেণীকক্ষের অভিজ্ঞতা থেকে শিক্ষকের আত্ম উন্নয়নের 4টি কৌশল লিখুন। তো আশা করি আমরা এই সংক্ষিপ্ত 8টি প্রশ্ন আমরা এখান থেকে লিখতে পেরেছি। যারা লিখতে পারি নাই প্রয়োজনে পরে মেসেজে বলবেন অথবা আলোচনায় আসলে আমি আবার রিপিট করব। এবার আমরা রচনামূলক প্রশ্নে চলে যাচ্ছি। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি, আর ক্লাসের হয়তো 5-7 মিনিট রয়েছে। তো আমরা রচনামূলক প্রশ্ন সংক্ষেপে একটু লিখে নিব, তাও এখান থেকে 5-6টি প্রশ্ন দেব। তো আমরা 1 নং প্রশ্ন লিখি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? আমি রিপিট করি, আপনারা ধীরে ধীরে লিখুন। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করুন। 1 নং প্রশ্ন, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করুন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। বাংলা পাঠদান অনুশীলন কার্যক্রমে শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণে করণীয় সমূহ ব্যাখ্যা করুন। আমি আবারও বলছি, বাংলা পাঠদান অনুশীলন কার্যক্রমে শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণের করণীয় সমূহ ব্যাখ্যা করুন। বাংলা পাঠদান অনুশীলন কার্যক্রমে শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণের করণীয় সমূহ ব্যাখ্যা করুন। এবার আমরা 3 নং প্রশ্নে চলে যাব। অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক কি কি কৌশল অবলম্বন করবেন? অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক কি কি কৌশল অবলম্বন করবেন? 3 নং প্রশ্ন, এটা আমরা আলোচনা করেছি, সেখান থেকে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। তো আমরা এবার আবারও বলছি, 3 নং প্রশ্ন, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক কি কি কৌশল অবলম্বন করবেন? এবার আমরা 4 নং প্রশ্নে চলে যাচ্ছি। অধিক শিক্ষার্থী সম্বলিত বাংলা শ্রেণীকক্ষের বাধাসমূহ উল্লেখপূর্বক উত্তরণের উপায় বর্ণনা করুন। অধিক শিক্ষার্থী সম্বলিত বাংলা শ্রেণীকক্ষের বাধাসমূহ উল্লেখপূর্বক উত্তরণের উপায় বর্ণনা করুন। 4 নং প্রশ্ন আবারও বলছি আমি, অধিক শিক্ষার্থী সম্বলিত বাংলা শ্রেণীকক্ষের বাধাসমূহ উল্লেখপূর্বক উত্তরণের উপায় বর্ণনা করুন। এবার আমরা 5 নং প্রশ্নে চলে যাচ্ছি। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের করণীয় বর্জনীয় দিকগুলি কি কি বর্ণনা করুন। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের করণীয় বর্জনীয় দিকগুলি বর্ণনা করুন। আমরা আলোচনা করেছি কি দায়িত্ব এবং কি করা যাবে না শ্রেণীকক্ষে, সে বিষয়ে কিন্তু আমরা আলোচনায় এনেছি। তো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের করণীয় বর্জনীয় দিকগুলি বর্ণনা করুন। এবার আমরা 6 নং প্রশ্নে চলে আসছি। শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বলতে কি বোঝায়? শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বলতে কি বোঝায়? শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বলতে কি বোঝায়? অধিক শিক্ষার্থী বাংলা শ্রেণীকক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক শিখন প্রক্রিয়া বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা ও সুবিধা সমূহ লিখুন। আমি আবারও বলছি, শিক্ষার্থী কেন্দ্রিক শিখন বলতে কি বোঝায়?
অধিক শিক্ষার্থী বাংলা শ্রেণীকক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়া বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা সুবিধা সমূহ লিখুন। আমরা দুটি প্রশ্ন দিব এই ইউনিট থেকে। তো এবার আমরা 7 নং প্রশ্নের কথা বলি। মান ভাষা বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য লিখুন। আমরা এটাও আলোচনা করেছি যে আমরা সবাই জেনেছি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমরা ওয়াদাও করেছি যে মান ভাষায় আমরা কথা বলবো এবং ক্লাস নিব। তো মান ভাষা বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য সমূহ লিখুন। মান ভাষা বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য সমূহ লিখুন। এবার সর্বশেষ প্রশ্ন, শ্রেণীতে মান ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক হিসাবে আপনার করণীয় উল্লেখ করুন। সর্বশেষ প্রশ্ন, শ্রেণীতে মান ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক হিসাবে আপনার করণীয় উল্লেখ করুন। সর্বশেষ প্রশ্ন, শ্রেণীতে মান ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক হিসাবে আপনার করণীয় উল্লেখ করুন। আমরা একেবারে ক্লাসের শেষ প্রশ্নটি আমরা দিলাম। তো আজকে যারা আমাদের এই অনলাইন ক্লাসে যুক্ত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনেকে 6 নং প্রশ্নটা জানতে চেয়েছেন। 6 নং প্রশ্নটি হলো, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ বলতে কি বোঝায়? অধিক শিক্ষার্থী বাংলা শ্রেণীকক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়া বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা সুবিধা সমূহ লিখুন। 6 নং প্রশ্নের শেষ অংশ জানতে চেয়েছেন যে আমি বলি আবার, অধিক শিক্ষার্থী বাংলা শ্রেণীকক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়া বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা ও সুবিধা সমূহ লিখুন। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বলতে পারেন। শর্ট কোশ্চেন 3-4। 3 নাম্বার প্রশ্ন হলো, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক কি কি কৌশল অবলম্বন করবেন? সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হলো, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক কি কি কৌশল অবলম্বন করবেন? তারপরে সংক্ষিপ্ত 4 নং প্রশ্ন, অধিক শিক্ষার্থী সম্বলিত বাংলা শ্রেণীকক্ষের বাধাসমূহ উল্লেখপূর্বক উত্তরণের উপায় বর্ণনা করুন। আমি আবারও বলছি, সংক্ষিপ্ত 3 এবং 4 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন হলো, অধিক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষক কি কি কৌশল অবলম্বন করবেন? তারপরে 4 নং প্রশ্ন, অধিক শিক্ষার্থী সম্বলিত বাংলা শ্রেণীকক্ষের বাধাসমূহ উল্লেখপূর্বক উত্তরণের উপায় বর্ণনা করুন। আপনাদের আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমরা সেই বিষয়ে